আজীবন নিরক্ষর থেকে আবুধাবিকে যেভাবে বদলে দিয়েছেন প্রেসিডেন্ট। লোকটা প্রায় আজীবন নিরক্ষর ছিলেন, শেষ বয়সে কোনো রকমের নাম সই করতে শিখেছিলেন, কিন্তু তার স্বপ্ন আর দূরদৃষ্টির কথা সবার মুখে মুখে। তার স্মৃতি আবুধাবির সব নরনারীর হৃদয়ে অম্লান হয়ে থাকবে আরও বহু যুগ। তিনি ছিলেন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। 1973 সালে আরব ইসরায়েলি যুদ্ধের জের ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 1 লাফে বহুগুণ বেড়ে যায়। উপসাগরীয় দেশগুলো পেট্রোডলারের পাহাড় ব্যবহার করে তখন উন্নয়নের কাজে হাত দিয়েছে। তাদের নিজেদের জনবল খুবই নগণ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে তারা শ্রমিক আমদানি করেছে। আদিবাসী বেদুইন আরব তখনও তাঁবুতে বাস করে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের পরিবার বাস করত দেয়াল ঘেরা একটি জমিতে তৈরি কয়েকটি একতলা ঘরে। আবুধাবির ঘুমিয়ে ঝিমানো জীবনের সবচেয়ে লক্ষণীয় ছিল তখন সড়ক মহাসড়ক তৈরির প্রাণচঞ্চল্য। 2 ক্যারেজ বিশিষ্ট প্রশস্ত সড়কগুলো চৌহাদ্দি তৈরি হয়েছে, কিন্তু সব তৎপরতার মাঝের জায়গাটুকুতে দূর দূরান্ত থেকে বাড়ন্ত খেজুর গাছ এনে সেখানে সমান দূরত্বে সারি করে লাগানো হয়েছে। অবশিষ্ট স্থানে লাগানো হয়েছে সবুজ ঘাসের চাপড়া। শত শত পাকিস্তানি শ্রমিক সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের অনেক পর পর্যন্ত পানি দিচ্ছে সেই ঘাসে এবং খেজুর গাছের চারায়। আরও কোথাও কোথাও সার ভর্তি শত শত লরি দাঁড়িয়ে। শ্রমিকরা 2 সারি নিচু কংক্রিটের রেলিংয়ের মধ্যবর্তী স্থানে সার ঢালছে। এখানেও লাগানো হবে খেজুর গাছ আর সবুজ ঘাস। তারপর দুপাশের সড়ক মহাসড়ক তৈরি হবে। আবুধাবির শাসক শেখ জায়েদ তার দেশের মরুভূমিতে একটি সবুজ আর সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখেছিলেন। খেজুর গাছ আর ঘাসের মতো আরও বহু গাছ পরে লাগানো হয়েছে, বেশিরভাগ বিদেশি। বিজ্ঞানী ও কৃষিবিদরা শুরুতে বহু আপত্তি ও নিষেধ করেছিলেন, বলেছিলেন যে এই গরমে মরুভূমির দেশে সেসব গাছ টিকবে না। শেখ জায়েদ শোনেননি তাদের সেসব নিষেধ। গাছ আমদানি করা হয়েছে। উপসাগরের নোনা পানি লবণমুক্ত করে দেশের তখনকার চাহিদার বহুগুণ মিঠা পানি তৈরি হয়েছে। সে প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে অঢেল। সেসব গাছ আরও বড় হয়ে উঠেছে। এখন আর সকাল সন্ধ্যা পানি দিতে হয় না। ছোট ছোট ফুটো বিশিষ্ট রাবারের নল মাটির সামান্য নিচে পুঁতে দেওয়া হয়েছে। সেসব ফুটো দিয়ে প্রয়োজন মতো পানি আসে ঘাসে এবং গাছে। তবে রোদের তাপে উবে গিয়ে পানির অপচয় হয় না। তাছাড়া গাছগাছালার সংখ্যা বৃদ্ধির ফলে বৃষ্টিও এখন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে সেখানে। 7টি শেখ শাসিত আমিরতন্ত্র ব্রিটিশদের আশ্রিত ছিল। তাদের মধ্যে আবুধাবি আয়তনে 87%। তারপরই আসে দুবাই। আরও 5টি ক্ষুদ্র ক্ষুদ্র শেখতন্ত্র হচ্ছে শারজা, আজমান, ফুজায়েরা, রাস আল খাইমা এবং আল কায়াম। সাম্রাজ্য ও উপনিবেশ হারিয়ে ব্রিটেন তখন আর ধনী কিংবা শক্তিশালী দেশ ছিল না। আবুধাবির প্রতিরক্ষার জন্য সৈন্য মোতায়েন রাখা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আবুধাবিতে কিছু খনিজ তেল আছে, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম তখন ব্যারেল প্রতি $3-4। তার থেকে কতই বা আয় হবে। ব্রিটিশরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখ জায়েদ তাদের বিরত করার অনেক চেষ্টা করেছিলেন। এই এলাকার ওপর বিদেশিদের নজর আছে, বিশেষ করে সৌদি আরবের। তারা যদি একে একে 7টি শেখতন্ত্রই দখল করে নেয়। ব্রিটিশদের পরামর্শে শেখ জায়েদ 7টি অঞ্চলকে একত্রিত করে একটি ফেডারেশন গঠনের উদ্যোগ নিলেন। সেখানে অন্য শেখরা নানা অজুহাত দেখিয়েছিলেন। দুবাইয়ের শাসক শেখ রশিদ আল মাকতুম বলেন, তার এলাকায় মজুদ তেলের পরিমাণ সামান্য, দুবাই চলবে কি করে। শেখ জায়েদ আশ্বাস দিলেন, বললেন দৈনিক 1,20,000 ব্যারেল করে তেল দেবেন তিনি দুবাইকে। যাক, শেষ পর্যন্ত ফেডারেশন গঠিত হলো। স্থির হলো যে আবুধাবির শাসক বরাবরই প্রেসিডেন্ট হবেন। দুবাইয়ের শাসক হবেন ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। ব্রিটিশরা চলে গেল 1971 সালে, কিন্তু কপাল আর কাকে বলে। কিছুদিনের মধ্যেই প্রমাণ পাওয়া গেল আবুধাবিতে যে পরিমাণ তেল আছে তা আগে হিসাব করা হয়েছিল, প্রকৃত মজুদ তার বহুগুণ বেশি। আরও কি আশ্চর্য, 1973 সালে অক্টোবরের আরব ইসরায়েল যুদ্ধে পরাজিত আরবরা তেল রপ্তানির ওপর কড়াকড়ি আরোপ করে। বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে 25 গুণেরও বেশি বেড়ে যায়। তখন থেকে খনিজ তেলের নতুন নাম হয় ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। দুবাই স্থির করলো তাদের তেলের আয় দিয়ে চলবে না। গোড়া থেকেই সে পর্যটন শিল্পের দিকে মনোযোগ দেয়। কি পর্যটকদের আকর্ষণ করে? চাই যথেষ্ট ভালো মানের হোটেল আর শপিং মল। বিদেশি শ্রমিকদের দিয়ে দিনরাত কাজ করিয়ে সেসব তৈরি হলো। পর্যটকদের আসা যাওয়ার জন্য সুদক্ষ এয়ারলাইন এমিরেটস গড়ে উঠল। দুবাই বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমান চলাচলের একটি প্রধান জাংশন। কিন্তু কেন আসবে পর্যটকরা? পশ্চিমের ধনী দেশগুলো আবার শীতের দেশও বটে। সেসব দেশের মানুষ একটু রোদ চায়, গায়ে তাপ লাগাতে চায় এবং তারা খেলাধুলা পছন্দ করে। আমিরাতে রোদ সারা বছরই পাওয়া যায় এবং মোটামুটি উষ্ণ এখানকার আবহাওয়া। প্রচুর অর্থ ব্যয়ে এবং প্রায় কৃত্রিম উপায়ে দুবাইতে
ক্রিকেট, টেনিস, ফুটবল, গলফ, ঘোড়াদৌড়, মোটর রেসিং ইত্যাদি বহু খেলার চমৎকার আয়োজন করা হয়েছে। সম্প্রতি আবার সারা বছর ধরে আইস স্কেটিংয়ের করার জন্য কৃত্রিম বরফজমা পাহাড়ের ঢালু তৈরি করা হয়েছে। সরকারি উদ্যোগে এবং পশ্চিমের চেয়ে অনেক বেশি মূল্যের পুরস্কার দিয়ে এখন এসব ক্রীড়ার বিশ্ব প্রতিযোগিতা হয় এখানে। প্রতিযোগী আর দর্শক মিলে বহু হাজার পর্যটক আসে এক একটি প্রতিযোগিতায়। আবুধাবিতে বিদেশিদের বাড়ি কিংবা সম্পত্তি কেনা নিষেধ, কিন্তু দুবাই সরকার সেসব বিধিনিষেধ তুলে নিয়েছে। উষ্ণ আবহাওয়া, শপিংয়ের স্বর্গরাজ্য, সব রকমের খেলাধুলার অপুরন্ত সুযোগ, সবচেয়ে বড় কথা আয়কর থেকে অব্যাহতি ইত্যাদি কারণে বহু বিদেশি দুবাইতে মোটামুটি স্থায়ীভাবে বসতি করতে শুরু করেছে। তাদের চাহিদা মেটাতে বহু সুউচ্চ আর সুদর্শন ফ্ল্যাট বাড়িও তৈরি হচ্ছে। উপসাগর থেকে জমি উদ্ধার করে খেজুরের ডালের আকৃতিতে অভিজাত বসতি এলাকা গড়ে উঠেছে। খেজুরের সবচেয়ে উঁচু পাতা যেখানে থাকার কথা সেখানে তৈরি হয়েছে অপূর্ব সুন্দর আর বিলাসবহুল প্যালেস, হোটেল। পাম জুমায়রা নামক এই নতুন বসতির বাড়ির মালিকদের মধ্যে আছেন ফুটবল তারকা ডেভিড বেকহাম। ইদানিং আবার পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত খলিফা টাওয়ার নির্মাণের কাজও সমাধা হয়েছে দুবাইতে। এত সব সুবিধার কারণে কালো টাকার মালিক বহু বিদেশি বসতি গড়েছেন দুবাইতে। শুনেছি বলিউডের বহু তারকা শিল্পী, বিত্তশালী ভারতীয়রা এখানে সম্পত্তি কিনেছেন, বসতি করেছেন। সেই সাথে বহু গ্যাংস্টারও নাকি এসেছেন। মুম্বাইয়ের সঙ্গীত তারকা আশা ভোসলের বাড়ি এখনও আছে এখানে। ব্যবসায়ও ফেঁদেছেন তিনি। তার দুবাইতে 2টি এবং আবুধাবিতে একটি অভিজাত রেস্তোরাঁ আছে। সবগুলোর নামই আশা। ইউরোপ, আমেরিকার অভিজাত রেস্তোরাঁগুলোর চেয়ে কোনোভাবেই বা কোনো অংশেই নিচু মানের নয়। আবুধাবির শেখ জায়েদ কিন্তু এসব উচ্ছলতার মধ্যে যাননি। গোড়া থেকেই তিনি ঘোষণা করেছিলেন তেলের টাকা বেশি দিন থাকবে না, অতএব সে টাকার অপচয় করা চলবে না। এমনভাবে সে অর্থ ব্যয় এবং বিনিয়োগ করতে থাকে যাতে তেল সম্পদ ফুরিয়ে যাওয়ার পর আবুধাবির মানুষ তার থেকে উপকৃত হতে পারে। মূল অবকাঠামো গড়ে তোলার জন্য তিনি বিদেশ থেকে বিশেষজ্ঞ এনেছেন চড়া বেতনে, কিন্তু দেশের ছেলে মেয়েদের সরকারি ব্যয়ে বিদেশে পাঠিয়েছেন উচ্চশিক্ষার জন্য। যারা সেখানে খুশি এবং যে শিক্ষাক্রম খুশি, উচ্চশিক্ষার জন্য কারো অর্থাভাব হয়নি। সুউচ্চ আর নয়নাভিরাম অট্টালিকা অজস্র তৈরি হয়েছে আবুধাবিতে, কিন্তু বেশি মনোযোগ দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর হাসপাতাল নির্মাণের দিকে। প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় আর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শাখা তৈরি হয়েছে। সেসব বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপকেরা মাঝে মধ্যে আসবেন শিক্ষা দিতে। ক্রীড়া স্টেডিয়াম ও আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বেশ কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষক নিয়োগ করা হয়েছে এসব হাসপাতালে। শেখ জায়েদ তার স্বপ্নের নগরী পরিকল্পনার জন্য 2জন স্থপতি ডেকেছিলেন, একজন মিশরীয়, অন্যজন জাপানি। জাপানি স্থপতি বলেন বিশাল পরিসরে আবুধাবির মূলভূমিতে নগরীর ভিত্তি স্থাপন করার জন্য। অন্যদিকে মিশরীয় স্থপতি পরামর্শ দিলেন কতই আর বড় হবে এই নগরী। মূল ভূমি সংলগ্ন দ্বীপটা, বর্তমান আবুধাবি নগরী যেখানে অবস্থিত, তার ওপর করাই বেশি সমাচীন হবে। শেখ জায়েদ ভেবেচিন্তে মিশরীয় স্থপতির পরামর্শ শোনায় বেশি যুক্তিযুক্ত বিবেচনা করলেন। তিনি নাকি মনে করেছিলেন মিশরীয় আরব স্থপতি আরব চরিত্র এবং আরবদের মনস্তত্ত্ব জাপানিদের চেয়ে ভালো বুঝবেন। শেখ জায়েদের দূরদৃষ্টিতে এখানে ভুল হয়েছিল। প্রথম কয়েক বছরের মধ্যেই দ্বীপে আর স্থান সংকুলন না হচ্ছিল না। বিদেশ থেকে বড় বড় পাথর এনে উপসাগরের কূলে ফেলা হলো, তারপর বালু আর আমদানি করা হলো, মাটি আমদানি করা হলো। এভাবে সাগর ভরাট করে নগরীর পরিসর বৃদ্ধি করার শুরু হলো। সেই যে শুরু হলো সেটা এখনও চলছে। এখানে সেখানে সমুদ্রের স্থলভাগ সৃষ্টি করা হচ্ছে। নগরীর পরিসর দিনকে দিনকে বৃদ্ধি পাচ্ছে। শাসক ও আমিরাতের প্রেসিডেন্ট বেশ কয়েক বছর আগে সেই ছোট্ট ডেরায় বাস করা বন্ধ করেছেন। তার জন্য সুরম্য বহুতল প্রাসাদ তৈরি হয়েছে। সেই প্রাসাদ দেখতে ইতিমধ্যে বিদেশি পর্যটকদের আগমন শুরু হয়েছে। আরও একাধিক প্রাসাদ আছে বর্তমানে শেখ ও প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের। তার ভাইদের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য তৈরি হয়েছে ছোটোখাটো প্রাসাদ। প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে সমুদ্র থেকে ছিনিয়ে আনা জমির ওপর তৈরি হয়েছে আবুধাবি প্যালেস হোটেল, মূলত বিদেশি রাজা ও প্রেসিডেন্টদের জন্য, সুতরাং অত্যন্ত বিলাসবহুল। অবশ্য চৌহদ্দির মধ্যে একটি বাড়তি ভবনের বাণিজ্যিক হোটেলও আছে, প্রতি রাতে অন্তত $2,500 রুম ভাড়া দেওয়ার যাদের সামর্থ্য আছে তাদের জন্য। তবে সীমিত বিত্তের পর্যটকদের জন্য 4-5 তারা হোটেল রয়েছে অনেক। প্রায় প্রত্যেকটি আন্তর্জাতিক হোটেলের চেইন 2-4টি করে হোটেল রয়েছে। তা সত্ত্বেও 2010 এবং 2030 উন্নয়ন প্রকল্পের আওতায় আরও 42টি 5-তারা হোটেল তৈরি হবে। মূলত সংস্কৃতি হচ্ছে এই প্রকল্পের উপজীব্য। প্যারিসের লুভর মিউজিয়াম আর নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামের শাখা তৈরি হবে। আবুধাবির নিজস্ব জাতীয় মিউজিয়াম, একাডেমি অফ পারফর্মিং আর্টস তৈরি হবে। আনুষঙ্গিক অন্যান্য ইমারত তো থাকবেই। বলা বাহুল্য এসব তৈরি হবে উপসাগর থেকে উদ্ধার করা জমিতে।
শেখ জায়েদ মারা গেছেন 4 বছর আগে। তারপর থেকে আবুধাবির শাসক ও আমিরাতের প্রেসিডেন্ট হয়েছেন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। কিন্তু তার কয়েক ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যের উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন। শেখ জায়েদের মৃত্যুর পর থেকে তারা একটু বেশি উচ্চবিলাসী এবং উদ্যোগী হয়েছেন। আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে ফর্মুলা 1 মোটর রেসিংয়ের সময় পর্যটককে টইটুম্বুর হয়ে গিয়েছিল আবুধাবি। নতুন একটা এয়ারলাইন্স খুলেছেন তারা। এই অল্প সময়ের মধ্যেই এতিহাদ এয়ারলাইন্সের সুখ্যাতি হয়েছে দুনিয়া জোড়া। প্রতি ইঞ্চি ফ্লোর স্পেস দুধের মতো সাদা মার্বেল পাথরে নির্মিত। সাগরের একটা কৃত্রিম দ্বীপ তৈরি হয়েছে মেরিনা প্রমোদ বন্দর ও অত্যাধুনিক শপিং মল। ইতিমধ্যে পর্যটকদের ভিড় শুরু হয়েছে নগরীর অদূরের দ্রুত সমাপ্তির পথে শেখ জায়েদ মসজিদে। তারা দাবি করছে সৌদি আরবের বাইরে এটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মসজিদ। ইতালীয় মার্বেলে তৈরি, যে মার্বেল দিয়ে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ স্মৃতিসৌধ তাজমহল তৈরি করেছিলেন। এই মসজিদ তৈরি করেছেন শেখ জায়েদের পুত্ররা তার স্মৃতিতে। 200 কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে। শেখ জায়েদের সমাধিও আছে এখানে। দিবারাত্রি 24 ঘন্টা সেখানে কুরআন তেলাওয়াত হয়। কিন্তু সেই সমাধি নিয়ে ধর্মীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। সৌদি আরব এ মসজিদের উদ্বোধন বর্জন করেছে। সৌদিরা কারো কবর বিশেষভাবে চিহ্নিত বা সুসজ্জিত করার বিপক্ষে। তাজমহলের স্টাইলে কয়েকটি গম্বুজ আছে এই মসজিদে। আগাগোড়া শ্বেত মার্বেলের তৈরি মসজিদে তাজমহলের অনুকরণে মূল্যবান পাথর দিয়ে লতা পাতার কারুকার্য খোদিত হয়েছে। ভেতরে বিভিন্ন কক্ষে রঙিন মার্বেলের সিলিং আর ফ্লোরে মনোরম কারুকার্য। চারদিকের বিশাল বাগানের পূর্ণদৈর্ঘ্য বহু খেজুর গাছ এনে লাগানো হয়েছে। বাগানে ও বাইরের ফটকে ইত্যাদির কাজ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু বহু বিদেশি পর্যটক দেখেছে সেখানে। স্থানীয় আরবরা নাকি দক্ষিণ এশীয়দের জিজ্ঞেস করে, তোমাদের তাজমহল কি এত সুন্দর? এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।